বিদ্যুৎ ব্যবস্থার মহাপরিকল্পনা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন টেকসই সক্ষমতা অর্জনে কমাতে হবে আমদানি, বাড়াতে হবে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা। কোরবানি ঈদকে সামনে রেখে এরই মধ্যে উত্তাপ মশলার পাইকারি বাজারে, তবে স্থিতিশীল অন্যান্য নিত্যপণ্যের দাম। টানা বৃষ্টিতে পানির নিচে নোয়াখালীতে আমনের বীজতলা, ফসলি জমি পচে গেছে, রোপণযোগ্য চারা আবাদ নিয়ে শঙ্কিত কৃষকরা। এবং দিল্লিতে বাংলাদেশিদের ব্রিটিশ ভিসা দেওয়ার নিয়ম চালুর পর থেকেই শুরু হয়েছে হয়রানি। অহরহ ঘটছে ভিসা বাতিলের ঘটনা, সরকারের হস্তক্ষেপ কামনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দেশে বিদ্যুতের উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সরকারের নানা কর্মসূচিতে অতীতের চেয়ে পরিস্থিতি খানিকটা উন্নত হলেও টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পৌঁছতে গৃহীত কর্মসূচি নিয়ে বিতর্ক রয়েই গেছে। গত কবছরে রাষ্ট্রায়ত্ত কেন্দ্রগুলোর পাশাপাশি বেসরকারি বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুতের আগের চেয়ে আধার কেটেছে অনেকটাই। বর্তমান সরকার আমদানিকৃত বিদ্যুৎ, বেসরকারি উৎপাদন কেন্দ্র ও প্রক্রিয়াধীন কয়লাভিত্তিক কেন্দ্রের উপর ভরসা করেই বিদ্যুৎ ব্যবস্থার মহাপরিকল্পনা করছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভাড়াভিত্তিক বা আমদানিকৃত বিদ্যুৎ নয়, টেকসই সক্ষমতা অর্জনে বাড়াতে হবে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা, কমাতে হবে আমদানি নির্ভরতা। দেবাশিস রায়ের রিপোর্ট। জাতীয় প্রবৃদ্ধি থেকে শুরু করে আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ ব্যবস্থাকেই বিবেচনা করা হয় মূল চালিকা শক্তি হিসেবে। আর তাই বিদ্যুৎ খাতের উন্নয়নে নিরন্তর চেষ্টা করে চলেছেন প্রকৌশলী থেকে নীতি নির্ধারকরা পর্যন্ত। গেল কবছরে সরকারের অগ্রাধিকার পাওয়া বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়েছে অনেকাংশেই। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের হার 2009 সালে ঘন্টা প্রতি 220 কিলোওয়াট থাকলেও সেই আকার বর্তমানে ঘন্টা প্রতি 371 কিলোওয়াটে দাঁড়িয়েছে, যা সম্ভব হয়েছে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সহায়তায়। বিদ্যুৎ বিভাগের কর্মকাণ্ড পর্যালোচনায় দেখা গেছে 2009 থেকে 2015 পর্যন্ত উৎপাদনে আসা 77টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 35টি সরকারি এবং বেসরকারি কেন্দ্র রয়েছে 42টি। অন্যদিকে প্রক্রিয়াধীন 15টি কেন্দ্রের মধ্যেও 11টি বেসরকারি মালিকানার। এছাড়াও 2021 সালে লক্ষ্যমাত্রার যে পরিকল্পনা, তাতেও বেসরকারি খাতের উপর ভরসা বড় অংশেই। কর্তৃপক্ষ উৎপাদন বেড়েছে দাবি করলেও বিশেষজ্ঞ মত হলো বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর নির্ভরতায় ট্যারিফ বেড়েছে খুচরা বিদ্যুতের। 2009 আমাদের প্রকৃত উৎপাদন হতো 3268, আর এখন আমরা প্রকৃত উৎপাদন করতেছি 8000 মেগাওয়াটের উপরে। তো সুতরাং বুঝে যাচ্ছে যে 3 গুণ উৎপাদন বাড়ছে। একটা দেশকে ধ্বংস করার জন্য রেন্টাল ইজ এনাফ। সমসাময়িককালে বাংলাদেশে এত বড় নির্মম সিদ্ধান্ত নেওয়া হলো জনগণের অর্থের বিনিময়ে, যেটা 14 থেকে 16 টাকা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে শুধু নিজেরা ভাগাভাগি করার জন্য। এছাড়াও পাওয়ার সিস্টেমের মহাপরিকল্পনায় ভবিষ্যতে আমদানিকৃত বিদ্যুতের যে পরিমাণ ধরা হয়েছে, তাতে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কাও আছে বিশেষজ্ঞদের। বিদ্যুৎ নিজেদের কন্ট্রোল রাখা কিন্তু রাষ্ট্রের সিকিউরিটির ব্যাপারে ইম্পর্টেন্ট। আজকে জ্বালানি, তেল, গ্যাস এবং বিদ্যুৎ যদি আজকে ভারতের বা অন্য যে কোনো দেশের কাছে দেই, তাহলে কিন্তু আই হ্যাভ লস্ট মাই সভরেন্টি। সব থাকা সত্ত্বেও, সমস্ত লোকজন থাকা সত্ত্বেও আমি আমার দেশে বিদ্যুৎ উৎপাদন করছি না। পিএসএমপি 2010-এ ধরছি মাত্র 3500 মেগাওয়াট। আমরা মনে করি যে আমরা এখন 6500 মেগাওয়াট আনতে পারবো। এটা কোনো অবস্থাকাল আদৌ হবে না, বরং এটাই একটা নিয়ামক হিসাবে কাজ করবে। সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করে টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পৌঁছাতে বেসরকারি মালিকানা ভিত্তিক কেন্দ্র থেকে মনোযোগ সরিয়ে নবায়নযোগ্য জ্বালানি সহ বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কোনো বিকল্প নেই বলেও মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে খুব একটা ওঠানামা নেই চালের দামে, তবে ঈদের পরপর চড়ে যাওয়া মসুর ডাল ও পেঁয়াজের দর নামতে শুরু করেছে। স্থিতিশীল আলুর দাম আর কোরবানি ঈদকে সামনে রেখে মশলার বাজারে উত্তাপ শুরু হয়ে গেছে গেল সপ্তাহ থেকেই। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু।
গুদামের সারি সারি বস্তায় বলে দেয় যোগান বেশ, তাই নিয়ম অনুযায়ী দামের ওঠানামাও নেই চালের বাজারে। বিয়ার 28-29 ভারতীয় চাল সহ পোলাওয়ের চালের দাম রয়েছে আগের মতোই। তবে মিনিকেট ও নাজির শাইলের মতো চিকন চালের দাম কেজিতে 50 পয়সা থেকে 1 টাকার মতো বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন সামনে দাম বাড়ার আর কোনো আশঙ্কা নেই। নাজির শাইল তো আনসিজন, সেজন্য নাজির শাইলের দাম আপনার একটু বেশি বাড়ছে। সামনে আবার ধরেন সিজন আসতেছে অগ্রহায়ণ মাসে, ওই সময় আবার ধরেন আপনার দাম কমতে পারে, নাজির শাইলের দাম কম। কয়েকটা আইটেম মিনিকেটের উপরে, নাজির শাইলের উপরে, আর আদারের জন্য অন্য চাল ঠিক আছে। মোটা চালের দাম একটু কম, এটা আমরা ঈদের আগে বিক্রি করছি 28 থেকে 30 টাকা, বর্তমানে মোটা 26-25 এর মতো বিক্রি হচ্ছে। এদিকে কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজ ও মসুর ডালের দাম। গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 4 থেকে 5 টাকা। সামনের সপ্তাহে দর আরো নামতে পারে বলে আভাস ব্যবসায়ীদের। মসুর ডাল আপনার ঈদের আগে ছিল আপনার 112 থেকে আপনার 114 টাকা। ঈদের পরে থেকে আপনার মসুর ডাল 120 থেকে 122। নেপাল থেকে আগে কিছু ডাল ইম্পোর্ট হয়ে আসতো, সেই ডালগুলো এখন ইম্পোর্ট কিছুটা আপনার কম আছে, সেই জন্য আপনার ডালের দামটা বেশি। ঈদের পরে আপনার দাম বাড়ার পরে এখন পর্যন্ত আর দাম বাড়ে নাই। সেই হিসেবে যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে ডালের দাম কিছুটা কমার সম্ভাবনা আছে। একটু দম ধরছে। ইন্ডিয়ান পেঁয়াজটা বৃহস্পতিবার দিন আমরা বিক্রি করছিল 54 টাকা 53 টাকা, আজকে বিক্রি করলাম 49-50। আর দেশিটা বিক্রি করছি হলো যে আপনার 52 থেকে 53 টাকা দেশিটা বিক্রি বেশি নিতেছে। দেশের বাজারে কমছে, এলসির বাজারে কম। যে এলসি কালকে বুধবার দিন বেচছি আমরা 50-52, এটার দাম আজকে 48 টাকা ভিতরে আছে। আর দেশি পেঁয়াজ বেচছিলাম 55 টাকা, এই পেঁয়াজ আছে 48-49-50 ভিতরে আছে। তো বাজার যদি আপনার মাল আমদানি হয় বাজার আরো কমবে। তবে মশলা আর তেলের দামের উত্তাপ কমছে না। গেল সপ্তাহের 68 টাকার পাম অয়েল চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে লিটারে 10 টাকা বেশি দরে। বেড়েছে কালোজিরা, বড় এলাচ ও পেস্তার দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ড্রামে 2000-2500 করে বাড়ছে। আর বিশেষ করে ফার্ম তেলটা, সাদা মরিচ, কালো এলাচ, তারপরে বোখারা, এইসব জাতীয় মালগুলোর দাম বৃদ্ধি। যারা আমদানি করে তাদেরই কোনো কারসাজি হইতে পারে, হয়তো এরকম মাল স্টক করে রেখে দাম বাড়ায় দেয়। তবে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম স্থিতিশীল রয়েছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে টানা বৃষ্টিতে নোয়াখালীতে আমনের বীজতলা সহ ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে পচে গেছে রোপণযোগ্য আমনের চারা। এছাড়া আর্থিক ক্ষতি সহ লক্ষ্যমাত্রা অনুযায়ী আমনের আবাদ নিয়ে শঙ্কিত কৃষকরা। অবশ্য কৃষি বিভাগ বলছে আমন আবাদের এখনো যথেষ্ট সময় রয়েছে এবং কৃষককে সরকারি উদ্যোগে বীজ সরবরাহ করা হবে। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলা সনের আষাঢ়ের শুরুতেই আমনের বীজতলা করা হলেও অনাবৃষ্টির কারণে একটু দেরিতেই বীজতলা তৈরি করে নোয়াখালীর কৃষকেরা। তবে টানা পরিচর্যায় অল্প দিনের মধ্যেই বীজতলায় সবুজ পাতা গজিয়ে আবাদের উপযোগী হয়ে ওঠে চারাগুলো। কিন্তু আকস্মিক ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে তলিয়ে যায় বীজতলা। একই সঙ্গে পচে যায় রোপণযোগ্য আমনের চারা। এতে আর্থিক ক্ষতি সহ লক্ষ্যমাত্রা অনুযায়ী আমনের আবাদ নিয়ে চরম হতাশ কৃষকেরা। সার গেছে, বীজ গেছে, তারপরে কিনা এখন জলে বা এবং ঢলে সব কিছু ডুবে চলে গেছে পৌঁছি। আমরা এখানে হাসার জমি চাষ করছি, আমাদের ধান টান সব মূলে নষ্ট হয়ে গেছে। প্রায় 15 দিন বৃষ্টি ছিল, পানিতে আইমন দানের জ্বালা সব নষ্ট হয়ে গেছে। আমাদের 3 মণ ধানের জ্বালা এবং নষ্ট হয়ে গেছে, এগুলো আমাদের একটা জ্বালাও নাই এবং কি আমাদের ভাই বোন নিয়ে কিভাবে চলবো। অবশ্য কৃষি বিভাগ বলছে আমনের আবাদের এখনো যথেষ্ট সময় রয়েছে। প্রয়োজনে কৃষকদেরকে সরকারি উদ্যোগে উন্নত জাতের বীজ সরবরাহ করা হবে। কৃষকের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমরা কোনো উপজেলায় উপজেলা পরিষদের অর্থায়নে নাবি জাতের BR-23 বীজ বিতরণের কর্মসূচি নিয়েছে। জেলায় চলতি মৌসুমের 8,430 হেক্টরের মধ্যে 5,500 হেক্টর জমির বীজতলার চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। সময় সংবাদ, নোয়াখালী। বগুড়ায় স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা দিতে নেয়া পল্লী জনপদ বাস্তবায়নের আগেই দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। বিক্রেতাকে কম টাকা পরিশোধ করে দলিলের জমির দাম বেশি দেখিয়ে লোপাট করা হয়েছে সরকারি অর্থ। সাব রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধিত দলিলে অভিযোগের সত্যতা মিললেও অস্বীকার করছেন কর্মকর্তারা। তবে দুর্নীতি তদন্তের কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন সাব রেজিস্ট্রার। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গ্রামীণ পর্যায়ে আধুনিক আবাসন সুবিধা দিতে গত বছরের 19 আগস্ট দেশের 7টি বিভাগে পল্লী জনপদ নামে একটি প্রকল্প অনুমোদন দেয় একনিক। এ প্রকল্পের আওতায় নির্ধারিত মূল্যে 30% অগ্রিম এবং অবশিষ্ট মূল্য পরবর্তী 15 বছরে কিস্তিতে পরিশোধের শর্তে প্রতিটি ফ্ল্যাটের মালিকানা পাবেন ক্রেতারা। রাজশাহী বিভাগে এই আবাসন প্রকল্পের স্থান নির্ধারণ করা হয় বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামালপুর মৌজায়, আর প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পল্লী উন্নয়ন একাডেমিকে। কিন্তু বাস্তবায়নের আগেই জমি ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এমনকি সাব রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধিত দলিলেও অভিযোগের সত্যতা মিলেছে। স্থানীয়দের অভিযোগ, গত 30 জুন পর্যন্ত প্রতি শতক জমি কিনতে সরকারকে ব্যয় দেখানো হয়েছে 1,20,000 টাকা, অথচ জমির মালিকদের 55 থেকে 90,000 টাকা নিতে বাধ্য করা হয়েছে। RD এর কাছে আমরা ভাই মিলে 3 বিঘা জমি বিক্রি করছি 55,000 টাকা শতক হিসাবে। আমরা জমি বিক্রি করছি প্রথম অবস্থায় 1 লক্ষ টাকা, দ্বিতীয় 80 এবং তৃতীয় 70 ও 60। 12 শতক জমি আমি 75 করে একাডেমির কাছে বিক্রি করছি। আমার বাবা জমি বেচছে, আমার বড় ভাই বেচছে, আমার ছোট ভাই বেচছে। অনেকের 50 পাশে আর বড় বাবা বছরে 60 করে। ওই একাডেমির সাহেবরা বললো যে 8 লাখ টাকা না দিলে সাব রেজিস্ট্রি করছে যে আপনি যাওয়ার পারবেন না। তবে অভিযোগ অস্বীকার করে মধ্যস্বত্বভোগীদের দায়ী করলেন প্রকল্প পরিচালক। যারা আমাদেরকে হেল্প করতেছে তারা কিন্তু ওদেরকে ম্যানেজ করছে বিভিন্ন জনে। আমরা সরাসরি জমি কিনে ফেলাইছি, 1,20,000 টাকা করে আমি দিয়েছি, সেই টাকা ওরা পেয়েছে এবং আমাকে জমিটা দিয়ে দিয়েছে। এদিকে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানালেন ভূমির এক কর্মকর্তা। সমস্ত দলিল 97,000 টাকার উপরে রেটে রেজিস্ট্রি করা আছে পার শতাংশ। আমি শিওর প্রতিনিধি দল আসতেছে, সেই প্রতিনিধি দলের ইনকোয়ারি হবে। এটা এই মুহূর্তে এইসব কাগজপত্র আমি আপনাকে খুব সেনসিটিভ ভাবে কোনো কিছু দিতে পারবো না। বগুড়ার পল্লী জনপদ বাস্তবায়নে মোট বরাদ্দ দেয়া হয়েছে 51 কোটি টাকা। এর মধ্যে 3.75 একর জমি ক্রয়ে ব্যয় দেখানো হয়েছে 4,65,000 টাকা। সময় সংবাদ, বগুড়া। গত বছরের 1 অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসার প্রক্রিয়া দিল্লিতে সম্পন্ন হচ্ছে। এরপর থেকে ভিসা প্রাপ্তির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। এমনকি অতীতে 4 থেকে 5 বার যুক্তরাজ্য সফর করে এসেছেন এমন ব্যক্তিকেও ভিসা দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্টদের অভিযোগ, ভিসা না দেওয়ার কারণের সাথে দাখিলকৃত কাগজপত্রেরও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া এই জন্য বাড়তি 7,000 করে টাকা নেওয়া হচ্ছে। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন কমিউনিটি নেতারা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। এখন পর্যন্ত 4 বার লন্ডনে ভিজিট করছি, আমার কোনো রিজেক্ট হয়নি। 5মবারে দিল্লিতে অ্যাপ্লাই করলাম, আমাকে রিজেক্ট করে দিল এবং বলল ব্রিটিশ হাইকমিশনের ভিসা অফিস দিল্লিতে স্থানান্তরের পর আতিক আহমদের মতো ব্রিটিশ ভিসা বাতিলের ঘটনা অহরহ ঘটছে। অনেক ক্ষেত্রে ভিসা বাতিল হওয়ার কারণও গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ এই ব্রিটিশ ইমিগ্রেশন উপদেষ্টার। অ্যাপ্লিক্যান্ট যেসব ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করছে তার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না, এবং রিফিউজালের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে এখন কাউকে বিশ্বাস করানো কঠিন। 1809 সালে সিলেটের সৈয়দ আলী প্রথম বিলেত পাড়ি জমিয়েছিলেন। তার পথ ধরে 206 বছরে প্রায় 10 লাখ বাংলাদেশি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন, যার 95% সিলেট অঞ্চলের। আর এখন ব্রিটিশ ভিসা প্রত্যাশীদের মধ্যে 90% সিলেটবাসী। তাই 2001 সালে নগরীর কুমারপাড়া এলাকায় ব্রিটিশ হাইকমিশনের কনসুলার সেকশন খোলা হয়, কিন্তু শেষ পর্যন্ত এই সেকশন গত বছর চলে যায় ভারতে। এর ফলে বঞ্চিত হচ্ছেন এখানকার ভিসা প্রত্যাশীরা। বাংলাদেশের মানুষ সম্পর্কে, তার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে, তার সম্মান, তার ইন্টিগ্রিটি সম্বন্ধে জানাটার তার সুযোগ কম থাকে, এবং এর ফলে একজন ভিসা আবেদনকারী ক্ষতিগ্রস্ত হয়। আগে যেখানে প্রায় 50% ভিসা পেতেন, এখন তা এসে দাঁড়িয়েছে 10 থেকে 12%। এমত অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন ভিসা কেন্দ্র ঢাকায় ফিরিয়ে আনার আন্দোলনে গঠিত কমিটির এই নেতা। সরকারের পক্ষ থেকে আমরা মনে করি যতটুকু কূটনৈতিক তৎপরতা চালানোর দরকার ছিল সেটি আমরা প্রত্যক্ষ করিনি। আমাদের মর্যাদার কথা চিন্তা করে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করবেন। সিলেট থেকে ভ্রমণ, পারিবারিক ভ্রমণ এবং স্থায়ী বসবাসের জন্য ভিসা প্রত্যাশীদের সংখ্যা মাসে প্রায় 1000-এর মতো। স্থায়ী ভিসা ফি 1,15,000 এবং ভ্রমণ ভিসা ফি 10,000 টাকা। এছাড়া দিল্লিতে ভিসা প্রক্রিয়ার জন্য অতিরিক্ত 7,000 টাকা দিতে হচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে শুরু হওয়া পোশাক শিল্পের পণ্য ও যন্ত্রপাতি প্রদর্শনী অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপোর শেষ দিন আজ। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। প্রদর্শনীর বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
লিপি, রামিম, আজকে কিন্তু প্রদর্শনীর শেষ দিন। আমরা দেখতে পেয়েছি যে শুক্রবার গতকালও প্রচণ্ড ভিড় ছিল প্রদর্শনীতে এবং আজকেও সকাল থেকে দেখছি যে দর্শনার্থীরা আসছেন এবং এর মধ্যে আমরা বিজেপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা যে ধরনের আশা করেছিলেন তার চেয়ে কিন্তু ব্যাপক পরিমাণ সাড়া তারা এই এক্সপোতে পাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে যেমন বিদেশি ক্রেতা এবং বিদেশি বায়াররা উপস্থিত আছে, পাশাপাশি কিন্তু স্থানীয় যেই প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে স্থানীয় যে গার্মেন্টস কারখানা কিংবা গার্মেন্টস রিলেটেড যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিন্তু তারা এখানে প্রদর্শন করছেন এবং এখনো পর্যন্ত যে দর্শনার্থীরা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে একই ছাদের নিচে, বিশেষ করে আপনি জানেন যে রপ্তানি খাতে সবচেয়ে যে আয়টা বাংলাদেশের হয়ে থাকে তা কিন্তু এই গার্মেন্টস শিল্প থেকে। ফলে এখানে যারা প্রদর্শনী করছেন তাদের কাছ থেকে একই ছাদের নিচে তারা সবকিছু পাওয়াতে তারা কিন্তু অনেকটা খুশি। এবং এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি, শুধু প্রদর্শনী না, কিন্তু গত 2 দিন ধরে কিন্তু এই বিশেষ করে গার্মেন্টস সেক্টরের বিভিন্ন দিকগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে সেমিনার হয়েছে এবং সেই সেমিনারে কিন্তু দেশি বিদেশি যেই বিশেষজ্ঞরা আছে, বিশেষ করে গার্মেন্টস নিয়ে কিংবা অর্থনীতি নিয়ে কাজ করে, তারা কিন্তু আলোচনা করেছে এবং এই আলোচনারও একটা ফলপ্রসূ বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আপনাকে যদি বলি যে বিজেপি নেতা যারা আছেন তারা এর বাইরেও প্রদর্শনীর বাইরেও কিন্তু তারা বিভিন্ন ধরনের বৈঠকগুলো করেছে। আপনি জানেন যে বিশেষ করে রানা প্লাজা ধসের পর বাংলাদেশে গার্মেন্টস শিল্পে যেমন একটা নেতিবাচক প্রভাব পড়েছিল, সেখান থেকে কিন্তু আসলে কমপ্লায়েন্ট ইস্যু নিয়ে বায়ারদের সাথে বিভিন্ন ধরনের আলোচনাগুলো চলছে এবং তারা আশা করছেন যে এই যে প্রদর্শনী, এই প্রদর্শনী একটা ভালো ইতিবাচক প্রভাব তাদের মধ্যে পড়বে। এবং আপনাকে জানিয়ে রাখে এখানে কিন্তু বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠানের বাইরেও আমরা দেখেছি যে বায়ার্স ফোরাম আছে, সেই বায়ার্স ফোরামের বেশ কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারাও এখানে যে বাংলাদেশের যে পজিটিভ দিকগুলো নিয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। এবং প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখেছি মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন এবং তারা যেটা আশা করছেন, তারা বলছে যে বাংলাদেশের যে শর্তগুলো দেওয়া হয়েছিল বায়ার্সদের পক্ষ থেকে তারা কিন্তু তা ধীরে ধীরে অর্জন করতে পারছে এবং সে এই অনুযায়ী কিন্তু চলতে থাকলে বাংলাদেশ কিন্তু আবারও সেই যে সুনাম, সেই সুনামটা ফিরে পেতে পারে। তো এই প্রদর্শনীতে যেমন পোশাক প্রদর্শনী হচ্ছে, বিশেষ এর বাইরেও আমরা দেখতে পেয়েছি যে মেশিনারি, তারপরে অগ্নি নির্বাপক ইকুইপমেন্ট, এগুলো কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং এর মধ্যে যেটা সবচেয়ে বেশি এখানে যে ক্রেতারা এসেছেন তাদের সাথে আলোচনা করেছি সেটা হচ্ছে যে অগ্নি নির্বাপক যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোর চাহিদাটা বেশি এবং এর মধ্যে যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বেশ কিছু অর্ডার পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং বিজিএমই নেতৃবৃন্দ আশা করছেন যে সরকারের পক্ষ থেকে যে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য যে আরও যা যা করা দরকার তা করবে। এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে স্টলটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই স্টলটা কিন্তু অগ্নি নির্বাপক যে ইকুইপমেন্ট সেটা, এবং এই ধরনের ইকুইপমেন্টগুলোর চাহিদাগুলো একটু বেশি বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই প্রদর্শনীতে প্রায় 73টি স্টল আছে এবং 73টি স্টলের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই ধরনের ইকুইপমেন্টগুলো বেশি এসেছে এবং সবচেয়ে মানে গার্মেন্টস সেক্টরে এর মধ্যে সর্বশেষ যে যন্ত্রপাতিগুলো, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু এখানের মধ্যে স্থান পেয়েছে। এবং যেই ক্রেতারা আছে সেই ক্রেতাগুলো বলছেন যে তারা এই প্রদর্শনীতে কিন্তু যে ধরনের উন্নত যন্ত্রপাতি দেখতে পাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি সন্তুষ্ট। এবং বাংলাদেশের বাইরেও কিন্তু আমরা দেখেছি যে চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ বিভিন্ন ধরনের এই যে ক্রেতারা আছেন তারা কিন্তু তাদের জিনিসপত্র প্রদর্শনীর জন্য এসেছেন। এবং বিশেষ করে এটা জানেন যে অন্যান্য বা চট্টগ্রামে গার্মেন্টস সেক্টর নিয়ে যে কাপেস্কো অনুষ্ঠিত হয়, এবার কিন্তু যে এক্সপোটা হচ্ছে সেটা অনেকটা আসলে উন্নত মানের এবং সেটার
সবচেয়ে বেশি যেটা পজিটিভ দিক হচ্ছে সেখানে হচ্ছে আসলে এখানে একটা যে সেমিনার ছিল সেই সেমিনারে কিন্তু কথা বলার একটা স্কোপ তারা পেয়েছে। বাংলাদেশি ক্রেতা বা যেই গার্মেন্টস মালিকরা তাদের কথাগুলো যেমন উপস্থাপন করেছেন, তেমনি পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের কথা শুনেছেন এবং তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং সমাধানের একটা আশ্বাস দিয়েছেন। তো আমরা আপনার সাথে একটু কথা বলে দিতে চাই এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে এমন একজনের সাথে যে কেমন সাড়া পেল বা তারা কি ধরনের ইকুইপমেন্টগুলো নিয়ে এসেছে। তো ভাই, আপনারা তো এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন, তো আপনারা কি ধরনের আয়োজনটা এখানে করছেন আর কেমন সাড়াটা পেলেন? আমরা আসলে এখানে ফায়ার সেফটি নিয়ে কাজ করছি। গত কদিন ধরে আমরা যা সাড়া পেয়েছি, আল্লাহর রহমতে খুব ভালো সাড়া পেয়েছি, এখনো পাচ্ছি। আচ্ছা, মানে ধরেন আপনাদের বিশেষ করে ফায়ার নিয়ে তো একটা বায়ারদের পক্ষ থেকে সবসময় একটা কমপ্লেন ছিল, তো কেমন সাড়া পাচ্ছেন বা কি ধরনের যেটা হয়তো ফায়ারের ক্ষেত্রে ভূমিকা রাখবে? দেখুন, এই ফেয়ারটা করা হয়েছে অ্যাকচুয়ালি ফায়ার সেফটির জন্য, যাতে গার্মেন্টসের বা রিলেটেড যারা আছে সবাই এসে দেখতে পারে আমাদের এখানে ফায়ার সেফটি কি আমরা কম্পোনেন্ট সেল করছি, কি সিস্টেম আমরা ডেভেলপ করছি, যাতে তারা ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতে পারে। ধন্যবাদ আপনাকে। তো রামিম, এই আমরা যে সাথে কথা বললাম তিনি কিন্তু ফায়ার ইকুইপমেন্ট নিয়ে কাজ করছেন, তবে এখানে ফায়ার ইকুইপমেন্টের বাইরেও কিন্তু পোশাক প্রদর্শনীর একটা চলছে এবং সেখানে বিশেষ করে আপনারা জানেন যে পোশাকের একটা বড় বাজার কিন্তু চট্টগ্রাম ক্ষেত্রে ছিল এবং বিশ্বে কিন্তু এই ক্ষেত্রে যে চাহিদা সেটা কিন্তু আছে, যদিও এখন অনেক বেশি প্রতিযোগিতা বেড়েছে। তো এর মধ্যে পোশাক প্রদর্শনী উপস্থিত আছেন এমন একজন সাথে আপনাকে একটু শুনে নিতে চাই যে আপনারা কি ধরনের পোশাক আসলে তৈরি করছেন এবং আসলে চাহিদা কেমন? বা আমরা চিটাং ফ্যাশন অনেক পুরনো প্রতিষ্ঠান, আমরা মেইনলি শার্ট করি। তো আমাদের বায়ার ইউরোপ আমেরিকার বায়ার। তো এখানে ফেয়ারে এসে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। মূলত আমরা শার্ট করি। আচ্ছা, এখন তো ধরুন অনেক বেশি প্রতিযোগিতা, বিশেষ করে চায়না, ইন্ডিয়া বা ভিয়েতনাম, তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কি ধরনের উদ্যোগ? আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের ইফিসিয়েন্সি, তারপরে আমাদের কোয়ালিটি, কস্ট কন্ট্রোল সব কিছু মিলে আমরা যাতে প্রতিযোগিতা টিকে থাকতে পারি, সেই মানে কোনো সহযোগিতা না, রিয়েলি আমরা যাতে আমাদের কোয়ালিটি দিয়ে আমাদের অন্য সাইড কস্ট কন্ট্রোল করে যাতে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারি, সেই উদ্যোগ নিচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। রামিম, যেমনটা শুনছিলেন আসলে যে প্রদর্শনীটা হচ্ছে সেই প্রদর্শনীতে তারা অনেক বেশি সন্তুষ্ট এবং তারা আশা করছে এই ধরনের আন্তর্জাতিক মানের যে প্রদর্শনী এটা যেন আর অনুষ্ঠিত হয় এবং সরকারের পক্ষ থেকে তারা সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করছে। তো রামিম, এই ছিল আমার কাছে এক্সপোর্ট সর্বশেষ। চট্টগ্রামের রেডিসন ব্লু থেকে অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো শেষ দিনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। এবারে গেল সপ্তাহের পুঁজিবাজারের খবর। লেনদেন এবং সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে সপ্তাহ শেষে সূচক বাড়লেও কমে লেনদেনের পরিমাণ। গেল সপ্তাহে লেনদেন কমে 117 কোটি 99 লাখ টাকা আর সূচক বাড়ে 62 পয়েন্ট। 806 কোটি 53 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 176 কোটি 67 লাখ টাকা বেশি। এদিন সূচক ছিল 4802 পয়েন্ট। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও অব্যাহত থাকে সূচক এবং লেনদেন বাড়ার এই ধারা। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসির লেনদেন বেড়ে দাঁড়ায় 928 কোটি 27 লাখ টাকা, যা পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এদিন সূচক ছিল 4871 পয়েন্ট। চতুর্থ কার্যদিবসে কমে লেনদেনের পরিমাণ, তবে এদিন সূচক ছিল 4873 পয়েন্ট, যা পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসির লেনদেন কমে দাঁড়ায় 688 কোটি 54 লাখ টাকায়, যা পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এদিন সূচক ছিল 4864 পয়েন্ট।
সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 212টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 95টির এবং অপরিবর্তিত ছিল 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল জেমিনি সি ফুড, ইসলামী ব্যাংক, বিচ হ্যাচারি, ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড এবং লিব্রা ইনফিউশনস। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং পিপলস লিজিং উল্লেখযোগ্য। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ইন্ডিয়া ইনভেস্টমেন্ট 2015। প্রদর্শন করা হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত ছোট বড় যন্ত্র, যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এই প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিনিধিদের প্রত্যাশা, বাংলাদেশে চীনের বিকল্প বাজার তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন। লাইট, সুইচ, কেবল, ক্যাপাসিটর, নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বৈদ্যুতিক কাজে দরকারি এসব পণ্যের সঙ্গে কৃষিপণ্য উৎপাদনে প্রয়োজনীয় আধুনিক সব মেশিন প্রদর্শনের এই আয়োজন ইন্ডিয়া ইনভেস্ট ট্রেড 2015, যা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। পণ্যের গুণগত মান আর বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে বাংলাদেশে পণ্যের বিক্রি বাড়াতে পারবে, এমনটাই প্রত্যাশা অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের। যে আসছে ইন্টারেস্ট দেখাচ্ছে, দেখুন কোটো বেরোবে, কোটো আউটপুট বের করতে পাবো, এটা বলা মুশকিল আছে। আমার কাছে বহুমুখী মারাই মেশিন সহ অনেক ধরনের মেশিন আছে, যা চীনা কোম্পানির চেয়ে অর্ধেক দামে পাবে ক্রেতারা। বিশ্বের অনেক দেশে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করছি, যেগুলো শুধু গুরুত্বপূর্ণই নয়, ঝুঁকিপূর্ণও বটে। তাই আমরা দামের চেয়ে বিক্রয়োত্তর সেবাকে বেশি লক্ষ্য রাখি। দর্শনার্থীরাও আসছেন বিভিন্ন কোম্পানি আর তাদের পণ্য সম্পর্কে জানতে। চায়না থেকে আমরা সবসময় ইম্পোর্ট করে থাকি, তো এইখান থেকে কোনো মার্কেট কিরকম, এরা কিরকম গ্র্যাব করতেছে বা এদের ক্যাপাসিটারগুলো কিরকম আমার প্রোডাক্টের সাথে ম্যাচ করে কিনা, দ্যাটস ওয়াই দেখতে আসলাম। এখানকার সুইচগুলো অন্যরকম হয়, প্লাগগুলো অন্যরকম হয়। অনেকগুলি প্রোডাক্ট আছে যেটা আমাদের দেশে আমরা এখন তৈরি করি না। এই প্রোডাক্টগুলো অন্য দেশের তুলনায় এটার দাম কম। দীর্ঘমেয়াদে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের। আমাদের মনে হয়েছে যে এই ধরনের যে প্রোডাক্টসগুলো, এটাতে একটা যথেষ্ট ভালো সম্ভাবনা আছে দুই দেশের মধ্যে একটা কোলাবোরেশনের। আর পণ্যের প্রসারে বাংলাদেশেরও উচিত ভারতে এমন আয়োজন করা, মত ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 3 দিনের এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। শেষ দিনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব। রামিম, এই যে মেলাটি চলছে ইন্ডিয়ান ইনভেস্টর্স মেলা, সেটি কিন্তু আজকে শেষ দিনের মতো চলছে এবং আজকে শেষ দিন সকাল থেকে কিন্তু আমরা এখানে আছি। এখানে কিন্তু শেষ দিন হওয়ার ফলে যেটি হয়েছে যে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে দর্শনার্থীরা এখানে আসছেন। এবং দর্শক জানিয়ে রাখি, এটি যেহেতু আসলে মূলত শিল্প প্রতিষ্ঠান বা শিল্প সংক্রান্ত যে মেলা, আসলে বিভিন্ন ধরনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র, যন্ত্রাংশ, সেই সব প্রতিষ্ঠানের যেহেতু মেলা, সেহেতু কিন্তু এখানে অন্যান্য সাধারণ মেলার মতো যে ধরনের দর্শনার্থীদের ভিড়, সেই ধরনের দর্শনার্থীদের ভিড় কিন্তু এখানে থাকার কথা না এবং স্বভাবত সে ধরনের কিন্তু ভিড় এখানে নেই। এখানে মূলত যারা বিভিন্ন স্তরের যারা বিনিয়োগকারী আছেন, শিল্প প্রতিষ্ঠান আছেন, তারা কিন্তু এখানে মূলত আসছেন এবং দেখছেন। তো এখানে মূলত আসলে যে এনার্জি সেক্টরের যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠা ক্ষেত্রে যে ধরনের প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার হয়, সেসব যন্ত্রাংশেরই প্রদর্শনী কিন্তু এখানে চলছে। এখানে মূলত 68টি ভারতীয় কোম্পানি যারা বিভিন্ন ধরনের যন্ত্র এবং যন্ত্রাংশ তৈরি করেন, প্রস্তুত করেন, তারাই কিন্তু এখানে এসেছেন। এবং এই যে শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যে পণ্য বা যন্ত্রাংশগুলো, এগুলো কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে এবং মূলত আসলে এই বাজারটি কিন্তু মূলত এখনো যে প্রতিবেশী দেশ চীনের দখলে। তো সেই ধরনের পণ্যই কিন্তু ভারতীয় যারা নির্মাতা, তারা কিন্তু তাদের পণ্য নিয়ে বাংলাদেশে প্রদর্শন করেছেন এবং বাংলাদেশের যে ইনভেস্টর আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং এখানে প্রচলিত যে পণ্য, সেসব পণ্যের আসলে আরো আধুনিক যে সংস্করণ, সেসব সংস্করণও কিন্তু তারা এখানে উপস্থাপন করছেন। এবং আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এখানে যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা বিনিয়োগকারী এই সমস্ত যন্ত্রপাতি যারা তাদের শিল্প প্রতিষ্ঠানে কাজে লাগান, সেই সমস্ত শিল্পপতি কিন্তু এখানে আসছেন এবং তারা দেখছেন। তো এখানে আমার
আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমরা তার সাথে কথা বলবো। তো এই যে মেলাটি শুরু হলো, গত 6 তারিখে যে মেলাটি শুরু হয়েছে এবং আজকেই তো সে মেলা শেষ হয়ে যাচ্ছে, তো এই কদিনে আসলে আপনারা কেমন সাড়া পেলেন বা আপনারা যে উদ্দেশ্যে আসলে মেলায় অংশগ্রহণ করেছিলেন সেটা কতটুকু সফল হলো? আমরা অভাবনীয় সাফল্য পেয়েছি। আমাদের যে সাড়া যেটা বলতে যেটা বোঝায় যে বাংলাদেশের যারা এই ইলেকট্রিক্যাল এনার্জি ইলেকট্রনিক্স সেক্টর থেকে যারা ব্যবসায়ী আছেন এবং যারা এই সব সেক্টরগুলো নিয়ে যারা কাজ করেন, ফ্রম একাডেমিক্স, ফ্রম বিজনেস, সমস্ত ক্ষেত্র থেকে আমরা কিন্তু এখানে একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং প্রত্যেকেরই অজস্র কৌতূহল এবং তারা আমাদের স্টলগুলো ভিজিট করছেন, আমাদের স্টলগুলোতে যাচ্ছেন, ভিড় করছেন এবং সেই স্টলগুলোতে দেখছেন তারা কি কি প্রোডাক্ট আমরা এনেছি। আমাদের এক্সিবিটররা যে প্রোডাক্টগুলো এনেছেন সেই প্রোডাক্টগুলো সম্বন্ধে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছেন এবং আমাদের এক্সিবিটররাও খুব অত্যন্ত খুশি যে এই রকমের একটা রেসপন্স, এই ধরনের একটা। বাংলাদেশ তো আসলে বিনিয়োগ সম্ভাবনার একটি দেশ এবং এখানে প্রতিনিয়তই আসলে বিনিয়োগ বাড়ছে এবং ব্যবসায়ী যারা দেশি এবং বিদেশি তাদের এক ধরনের আগ্রহের জায়গাও তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশকে আপনাদের ব্যবসার ক্ষেত্র হিসেবে দেখার ক্ষেত্রে আপনারা কতটুকু পজিটিভ ভাবে এটাকে দেখছেন বা কেমন সাড়া পেলেন সেটা যদি। হ্যাঁ, এই দিক থেকে তো নিশ্চয়ই যে বাংলাদেশ এখন যে নতুন পরিস্থিতি আমাদের শুরু হয়েছে আমাদের এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে, সেখানে বাংলাদেশের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ এমন একটা পজিশন এই সাবকন্টিনেন্টে অকুপাই করে আছে যেখানে কিন্তু আমরা একটা আমরা বাংলাদেশকে দেখি যে একটা মোস্ট প্রমিজিং একটা কান্ট্রি হিসাবে, সব থেকে সম্ভাবনাপূর্ণ একটা দেশ। সুতরাং আমাদের ইনভেস্টররা যারা আছেন ফ্রম বিজনেস ওয়ার্ল্ড, ফ্রম বিজনেস পার্সপেক্টিভ যারা আছেন, তারা কিন্তু অত্যন্ত আগ্রহী বাংলাদেশের মার্কেট সম্বন্ধে জানতেন এবং আমরা বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে কি আমরা এই এক্সিবিশনের সাথে সাথে কিছু বায়ার সেলার মিট করিয়েছি, বিজনেস মিটিং করিয়েছি, সেগুলোতে কিন্তু আমরা। শেষ একটি বিষয় জানতে চাই যে এই যে পণ্যগুলো আছে এগুলো তো আসলে বাংলাদেশে আগে থেকে আছে, বিশেষ করে চাইনিজ প্রোডাক্ট আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আসলে ইন্ডিয়ান প্রোডাক্টটা কতটুকু মানসম্পন্ন? একদম যে জায়গাটা প্রশ্নটা আপনি করেছেন সেই জায়গাটা আমি খুব ক্লিয়ার করে দিচ্ছি। বেসিক্যালি চাইনিজ প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর গুণমান সম্বন্ধে কিন্তু একটা বড় প্রশ্ন সারা পৃথিবীতেই উঠছে। সেখানে কিন্তু ইন্ডিয়ান যে পণ্যগুলো আমরা আনছি সেইগুলো খুব রিজনেবল প্রাইসে এবং খুব ভালো কোয়ালিটির, খুব ভালো মানের, উচ্চ মানের আমরা পণ্য আমরা কিন্তু বাংলাদেশকে। আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলছিলাম ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের একজন প্রতিনিধির সঙ্গে। তো এই যে মেলাটি চলছে, এই মেলাটি কিন্তু আজকেই শেষ হয়ে যাবে এবং আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। তো আমার কাছে এই ছিল আসলে এই ইন্ডিয়ান ইনভেস্টর ট্রেডের খবরাখবর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন রিপোর্টার মোস্তফা মাহবুব। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নেই এক নজরে। সামাজিকভাবে করুন, ব্যক্তিগতভাবে করুন, দলবেঁধে করুন, এতে সরকারের কোনো সংশয়ের প্রশ্নই ওঠে না। শুধু যেটা আমরা বারবার বলি এবং এইটাই আমাদের রাজনৈতিক বার্তার কেন্দ্র, যে সকল কাজের মূলে যেন আমাদের দেশের সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষিত হয়। মারাত্মকভাবে যারা দরিদ্র তার সংখ্যা 10-এর নিচে আমরা আনতে পেরেছি। আরও আমাদেরকে অনেক দূর যেতে হবে, অনেক কাজ করতে হবে আমাদেরকে, তো সেই কাজে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আমাদের রাজনৈতিক সমস্যার সমাধান আমাদের করতেই হবে। আর যদি খোদা না খাস্তা করে কোনো ধরনের সমস্যা আসে তাহলে আমাদের ইমেজ কিন্তু ফিরে আনতে পারবো না। অনেক ব্র্যান্ডরা এখন পর্যন্ত তারা বাংলাদেশে আসে না। আমাদের সবচেয়ে বাধা হচ্ছে আমাদের এনার্জি, গ্যাস। আমাদেরকে গ্যাস দিন, আমরা আপনাদেরকে আমাদের টার্গেট দিতে পারবো। আমাদের ব্যাংক ইন্টারেস্ট কমিয়ে দিন, আপনারা আপনাদের টার্গেট দিতে পারবো। পোশাক শিল্পকে অনতি বিলম্বে প্রায়োরিটি বেসিসে আমাদেরকে গ্যাসের বন্দোবস্ত করা হোক। আমাদের কৃষকরাই আমাদের জাতীয় বীর এবং এই জাতীয় বীরদের পাশে আমাদের বিজ্ঞানীদের, আমাদের ব্যাংকারদের আসলে পাশে দাঁড়াবার কথা। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর পক্ষ থেকে আমরা কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং বাংলাদেশের কৃষক এত ভালো কাজ করছেন বলেই বাংলাদেশের অর্থনীতিটা এত স্থিতিশীল আছে। যেহেতু আমাদের সমুদ্র সীমা
নিয়ে এখন আর কোনো সেই ঝগড়া বিবাদ নাই, এটা নির্ধারিত। আরেকটি বাংলাদেশ, সে সমপরিমাণ জমি আমাদের সঙ্গে সংযোজিত হবে। দরকার উদ্যোগের, দরকার সেখানে পুঁজি বিনিয়োগের, দরকার সেখানে কারিগরি সেই ব্যবস্থার মাধ্যমে এই ল্যান্ড রিক্লামেশন, ইনশাল্লাহ আমরা সেদিকেও যাব। আপনাদের অন্য বড় দাবিটা হচ্ছে সর্বনিম্ন বেতন সম্বন্ধে একটা দাবি, আর অন্যটা হচ্ছে দি ডিফারেন্স বিটুইন দি ভেরিয়াস স্কেলস। আমার মনে হয় আমি যা জানতে চেয়েছি আমি সেটা পেয়েছি। এখন দেখা যাক। আমি মনে করি যে আমাদের কমিশনটি ভালো কাজ করেছে, অনেক বিষয় খতিয়ে দেখেছে যেগুলো অনেক সময় আগে হয়নি। আমি বলেছি এটা এই মাসে, অগাস্ট মাসে হবে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং ইলেকট্রনিক পণ্যের বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি উন্নয়ন প্রযুক্তি সম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ প্রদান ও রপ্তানি বৃদ্ধির জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে দুটি প্রস্তাব করেছি। এই খাতে 3 বছরের জন্য 5% হারে ক্যাশ ইনসেন্টিভ প্রদান করা, স্পেশাল ইকোনমিক জোনে যে কোনো একটি ইলেকট্রিক্যাল শিল্প পার্ক স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া। পূর্বাঞ্চল নিউ টাউন সেখানে আমরা করব, এটার ব্যয় হবে 796 কোটি টাকা। যে পর্যন্ত ওখানে কার্যকর না হবে এ পর্যন্ত এখানে মেলা চলবে। 18 হলো আমাদের টার্মিনাল ডেট, দ্যাট মিনস কমপ্লিশন ডেট, প্রজেক্টেড কমপ্লিশন ডেট। মাননীয় প্রধানমন্ত্রী আজকে তিনি আমাকে বলেছেন যে আমাদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অতি দ্রুত তাদের বেসিক নিড যেগুলো আছে সেগুলো যেন কাজ শুরু করতে পারি। পল্লী বিদ্যুতের চেয়ারম্যান সাহেব, তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন আগামী 3 মাসের মাঝেই সেখানে বিদ্যুৎ লাইন লাগানোর কাজ শুরু হয়ে যাবে। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের কিছু খবর। জুলাইতে যুক্তরাষ্ট্রে 2,15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশটির বেকারত্ব হার 5.3%, যা গেল 7 বছরের মধ্যে সর্বনিম্ন। দেশটির শ্রম অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল মাসে খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির হার দেশের অর্থনীতিতে ইতিবাচক অবস্থার নির্দেশক বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় সেপ্টেম্বরেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিমত ফেডারেল রিজার্ভের। জ্বালানি তেলের নিম্নমুখী দাম, নিম্ন মূল্যস্ফীতি আর ডলারের বিপরীতে স্টার্লিং এর শক্তিশালী মানের কারণে আমদানিতে লাভবান হলেও রপ্তানিতে লোকসান হচ্ছে ব্রিটেনের। তবে নতুন কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের মজুরি বাড়া এবং নিত্যপণ্যের দাম কমায় চাঙ্গা হয়েছে দেশটির উৎপাদন খাত। তাই সুদের হার 0.5% ঘরে রেখে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ বলছে আগামী 2 বছরের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি। এ অবস্থায় সুদের হার আর না বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তবে সেপ্টেম্বরেই ফেড সুদের হার বাড়াতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে তারা। আর এর নেতিবাচক অথবা ইতিবাচক 2 ধরনের প্রভাবই বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে বলে মন্তব্য তাদের। Could ultimately swing it the other way is of course the Fed. In the meantime, QE has been held at its current level. UK ডলারের বিপরীতে কমেছে রুশ মুদ্রা রুবলের দাম। রুবলের এ মান গেল 6 মাসের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে 64 রুবল এবং €1 বিপরীতে পাওয়া যাচ্ছে 70 রুবল। জ্বালানি তেলের দরপতনকেই রুবলের মান কমার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গেল বছর ডলারের বিপরীতে ব্যাপক দরপতনের পর চলতি বছরের 2015 থেকে শুরু স্থিতিশীল হয় রুবলের মান, কিন্তু মে থেকে আবারও কমতে শুরু করে রুবলের মান। সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া সুদের হার 11.5% নামিয়ে আনার পর আগস্টে আবারও মান কমল রুবলের। বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে আমদানি করা খাদ্যপণ্য ধ্বংস করেছে রাশিয়া। সম্প্রতি বুলডোজার দিয়ে বেলগোরড শহরে ইউক্রেন থেকে অবৈধভাবে আমদানি করা 10 টন চিজ ধ্বংস করা হয়। এর আগে তুরস্ক থেকে আনা 73 টন ফলমূল স্টিম রোলার দিয়ে ধ্বংস করে রাশিয়ার খাদ্য নিরাপত্তা অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, একইভাবে গ্রিস, মালদোভা এবং বেলারুশ থেকে অবৈধ পথে খাদ্য আমদানির খবর রয়েছে তাদের কাছে। অবৈধ পথে খাদ্য আমদানির উপর 29 জুলাই ডিক্রি জারি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে জুনে পশ্চিমা দেশগুলোর খাদ্যপণ্য আমদানির উপর
নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। তবে দেশটির দারিদ্র্য বিমোচন সংগঠনের দাবি, খাবারগুলো ধ্বংস না করে দেশটির দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করে দেওয়া উচিত ছিল। Soaring poverty rates and the cost of food increasing at 20% a year. Over a quarter of a million. একসময় চীনে চুটিয়ে ব্যবসা করলেও মেয়াদ উত্তীর্ণ মাংস দিয়ে খাবার তৈরি কেলেঙ্কারিতে দেশটিতে জনপ্রিয়তা হারিয়েছে মার্কিন ফাস্টফুড চেইন শপ পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস কিংবা কেএফসি। বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে অবস্থান হারিয়ে তাই এখন বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। ছেলেকে জিভে জল আনা খাবারের স্বাদ দিতে প্রায় কেএফসি কিংবা ম্যাকডোনাল্ডসে নিয়ে যেতেন চীনা নাগরিক ওয়াং ঝিয়ং। কিন্তু এসব ফাস্টফুড চেইনের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ মাংস দিয়ে খাবার তৈরির অভিযোগ ওঠার পর থেকে চেইন শপগুলোতে যাতায়াত একরকম প্রায় বন্ধই করে দিয়েছেন তিনি। একই অবস্থা তার মতো অনেক চীনা নাগরিকের। যে চীনাদের কাছ থেকে একসময় আয়ের বড় একটা অংশ আসতো, সেই চীনারাই এখন পিৎজা হাট কিংবা কেএফসির মতো মার্কিন ফাস্টফুড চেইনগুলোর জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করে এমন রেস্টুরেন্টের খোঁজ করি, আর না হলে ঘরে বানানো মানসম্মত খাবার খাই। তারা হয়তো ভবিষ্যতে মানসম্মত খাবার বিক্রির চেষ্টা করবে, কিন্তু আমরা আর এসব প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে চাই না। চীনাদের হারানো এই বিশ্বাস ফিরে পাওয়া কেএফসি কিংবা পিৎজা হাটের জন্য এত সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আস্থা ফিরে পেতে এসব ফাস্টফুডের কোনো প্রচেষ্টা নেই বলেও অভিযোগ তাদের। অন্যান্য দেশগুলোতে নতুন নতুন ফাস্টফুড কোম্পানিগুলোতে যেসব শাখা খুলেছে সেগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভোক্তাদের বিশ্বাস অর্জনে পিৎজা এক্সপ্রেস যতটা চেষ্টা করছে সে কথা কেএফসি বা পিৎজা হাট চিন্তাও করে না। ভোক্তা বাজারে আগের অবস্থান ফিরে পেতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ইয়াম ব্র্যান্ডস। তবে যে হারে চীনারা খরচ কমাচ্ছে তাতে করে ভবিষ্যতে ফাস্টফুড শপগুলোতে চীনাদের উপচে পড়া ভিড় আবার ঠিক কবে দেখা যাবে তা নিয়ে দ্বিধায় বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বিদ্যুৎ ব্যবস্থার মহাপরিকল্পনা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন টেকসই সক্ষমতা অর্জনে কমাতে হবে আমদানি, বাড়াতে হবে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা। কোরবানি ঈদকে সামনে রেখে এরই মধ্যে উত্তাপ মশলার পাইকারি বাজারে, তবে স্থিতিশীল অন্যান্য নিত্যপণ্যের দাম। টানা বৃষ্টিতে পানির নিচে নোয়াখালীতে আমনের বীজতলা ফসলি জমি পচে গেছে, রোপণযোগ্য চারা আবাদ নিয়ে শঙ্কিত কৃষকরা। এবং দিল্লিতে বাংলাদেশিদের ব্রিটিশ ভিসা দেওয়ার নিয়ম চালুর পর থেকে শুরু হয়েছে হয়রানি, অহরহ ঘটছে ভিসা বাতিলের ঘটনা, সরকারের হস্তক্ষেপ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন।